ট্রাম্প নেতানিয়াহুর মাথার জন্য পুরস্কার ঘোষণা করবে ইরান। মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার ওপর পুরস্কার ঘোষণার বিষয়ে আলোচনা করছে ইরান। সোমবার 18 মে ব্রিটেনের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ তাদের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা এই দুই নেতাকে হত্যার জন্য 5 কোটি ইউরো প্রস্তাব করা একটি বিল নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শিরোনামে এই বিলটি তৈরি করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও নেতা নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে এমন পদক্ষেপ নিতে চলেছে ইরান। এ নিয়ে আজিজি জানান, 28 ফেব্রুয়ারি চালানো হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্রাড কুপার দায়ী। তাদের অবশ্যই পাল্টা ও সমপরিমাণ পদক্ষেপের মুখোমুখি হতে হবে। এছাড়া পৃথক ঘোষণায় কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান বলেন যে ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তার জন্য পুরস্কার ঠিক করতে পার্লামেন্টে শিগগিরই ভোট হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানে যদি আবার হামলা হয় তবে ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিয়োগ 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের খ্যাচ খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার তিনি হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খ্যাচ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে দোয়া করেন। এ সময় মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন। গত 11 মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়। ড শরীফ ভূঁইয়া এবং লেখক ফিরোজ আহমেদ বাংলাদেশের সাংবিধানিক চরিত্র নিয়ে দুটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। তারা উভয়ই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে তাদের মতামত কমিশনের নিকট লিখিতভাবে উপস্থাপন করেছেন। একটি ছিল রাষ্ট্রপতির পদকে শক্তিশালী করার প্রশ্ন, অন্যটি ছিল সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও রাষ্ট্রধর্ম অন্তর্ভুক্তির প্রশ্ন। ফলে এটি কেবল ব্যক্তিগত মতামত নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার অংশ। তাদের আলোচনার বিষয় দুটিকে কেন্দ্র করে নিচে একটি নৈতিক প্রজাতান্ত্রিক পর্যালোচনা উপস্থাপন করা হল। 1. রাষ্ট্রপতির ক্ষমতা প্রশ্ন, ভারসাম্য নাকি দ্বৈত সংকট? লেখকদ্বয় যথার্থভাবেই উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাংবিধানিক বাস্তবতায় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতার অতিমাত্রিক কেন্দ্রীভবন দীর্ঘদিন ধরে এক ধরনের সাংবিধানিক স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে। রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠান ধীরে ধীরে নির্বাহী বিভাগের রাজনৈতিক প্রভাবের অধীন হয়ে পড়েছে। জবাবদিহির সংস্কৃতি ক্ষয়প্রাপ্ত হয়েছে, আমলাতন্ত্র ক্রমাগত শক্তিশালী হয়েছে এবং নির্বাচন ব্যবস্থা পর্যন্ত দলীয় কর্তৃত্বের ছায়ায় দুর্বল হয়ে পড়েছে। এর পরিণতিতে ভোটারবিহীন নির্বাচন, কার্যত একদলীয় আধিপত্য এবং ফ্যাসিবাদী প্রবণতার জন্য একটি কাঠামোগত বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংবিধান সংস্কার কমিশনে মূলত দুটি প্রবণতা আলোচিত হয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা সাংবিধানিকভাবে সীমিত করা। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির পদকে ক্ষমতাশালী করে প্রধানমন্ত্রীর ক্ষমতার ওপর একটি ভারসাম্য তৈরি করা। ড শরীফ ভূঁইয়া ও ফিরোজ আহমেদ দ্বিতীয় পথটির সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি নতুন এক ক্ষমতাকেন্দ্র তৈরি করতে পারে, যা সংসদীয় ব্যবস্থার অভ্যন্তরে দ্বৈত বৈধতার সংকট সৃষ্টি করবে। রাষ্ট্রপতি যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, তবে তিনিও নিজেকে জনগণের সরাসরি প্রতিনিধি দাবি করবেন। একই সময়ে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত প্রধানমন্ত্রীও একই দাবি করবেন। তখন রাষ্ট্রে দুটি সমান্তরাল গণতান্ত্রিক বৈধতার কেন্দ্র তৈরি হবে। রাজনৈতিক তত্ত্বে এই পরিস্থিতিকে ডুয়াল ডেমোক্রেটিক লেজিটিমেসি ক্রাইসিস বলা হয়। অর্থাৎ রাষ্ট্রের ভেতরে এমন দুটি ক্ষমতাকেন্দ্র তৈরি হয়, যারা উভয়ই জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্বের দাবি করে। তখন প্রশ্ন দাঁড়ায়, রাষ্ট্রের প্রকৃত রাজনৈতিক ম্যান্ডেট কার? সংকটকালে সশস্ত্র বাহিনী কার প্রতি অধিক আনুগত্য দেখাবে? রাষ্ট্রের চূড়ান্ত রাজনৈতিক কর্তৃত্ব কার হাতে থাকবে? লেখকদ্বয়ের আশঙ্কা এখানেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও যথেষ্ট প্রাতিষ্ঠানিক নয়, বরং ব্যক্তিনির্ভর। ফলে একটি শক্তিশালী নির্বাচিত রাষ্ট্রপতি গণতান্ত্রিক ভারসাম্য তৈরির পরিবর্তে নতুন ধরনের ক্ষমতা সংঘাত, প্রশাসনিক অচলাবস্থা এবং এমনকি সামরিক হস্তক্ষেপের সুযোগও সৃষ্টি করতে পারে।
এখানে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল তারা শক্তিশালী রাষ্ট্রপতি ধারণাকে প্রশ্নবিদ্ধ করে শক্তিশালী প্রতিষ্ঠান ধারণাকে সামনে এনেছেন। কারণ বাংলাদেশের সংকট মূলত দুর্বল রাষ্ট্রপতি সংকট নয়, বরং দুর্বল প্রতিষ্ঠান এর সংকট। ইতিহাস দেখায় কেবল রাষ্ট্রপতির হাতে অতিরিক্ত ক্ষমতা দিলেই গণতন্ত্র নিরাপদ হয় না, অনেক ক্ষেত্রে সেটি নতুন এক আধাস্বরতান্ত্রিক ব্যবস্থার জন্ম দেয়। অতএব বাংলাদেশের মূল প্রশ্ন হওয়া উচিত কে বেশি ক্ষমতাবান হবে, এটি নয়, বরং কেউ যেন বিপজ্জনকভাবে অতিরিক্ত ক্ষমতাবান হতে না পারে সেটি নিশ্চিত করা। 2. ক্ষমতার বিভাজন না ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। এই প্রশ্নকে দার্শনিকভাবে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আসেন গর্হবঙ্গর্ব। তার ক্ষমতার বিচ্ছেদ তত্ত্বের মূল বক্তব্য ছিল এখন রাষ্ট্রক্ষমতা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হয়, তখন স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে। তবে মতেস্কুর তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক প্রায় ভুলভাবে বোঝা হয়। তিনি ক্ষমতার দ্বৈত প্রতিদ্বন্দ্বিতা চাননি, তিনি চেয়েছিলেন প্রাতিষ্ঠানিক ভারসাম্য। অর্থাৎ ক্ষমতার বিভাজন মানে এই নয় যে রাষ্ট্রে দুইজন শক্তিশালী ব্যক্তি থাকবে, বরং এমন প্রতিষ্ঠান থাকবে যারা একে অপরকে নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্র কেবল ব্যক্তির নৈতিকতার ওপর নির্ভর করে টিকে থাকতে পারে না, বরং সংবিধানের কাঠামোর মধ্যেই এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে যা ক্ষমতাকে সীমাবদ্ধ রাখবে। বাংলাদেশের অভিজ্ঞতা দেখায় আমাদের সংকট কেবল ব্যক্তির ব্যর্থতা নয়, বরং প্রতিষ্ঠানগুলোর ধীরে ধীরে ব্যক্তির আনুগত্যে পরিণত হওয়ার সংকট। এই দিকটি ঐধহধয় অতবহফকের রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। আরেন্ট দেখিয়েছিলেন যখন প্রতিষ্ঠানগুলো স্বাধীন চরিত্র হারিয়ে ফেলে এবং কেবল শাসকের ইচ্ছার সম্প্রসারণে পরিণত হয়, তখন গণতন্ত্রের কাঠামো বাহ্যিকভাবে টিকে থাকলেও তার নৈতিক প্রাণশক্তি বিলীন হয়ে যায়। অতএব বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ একজন বিকল্প ক্ষমতাবান ব্যক্তি তৈরি করা নয়, বরং এমন সাংবিধানিক কাঠামো নির্মাণ করা যেখানে কোনো ব্যক্তি রাষ্ট্রের ঊর্ধ্বে উঠে যেতে না পারে। 3. নৈতিক প্রজাতন্ত্র। একটি নৈতিক প্রজাতন্ত্রে রাষ্ট্রের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে শক্তিশালী করা নয়, বরং এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যা জনগণের সার্বভৌমত্বকে রক্ষা করবে। স্বাধীনতা কেবল বাধাহীনতা নয়, বরং এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যের ওপর ইচ্ছামতো আধিপত্য বিস্তার করতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রধানমন্ত্রীর একছত্র আধিপত্য যেমন বিপজ্জনক, তেমনি জাতির রক্ষাকর্তা হিসেবে অতিরিক্ত ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপতির ধারণাও সমান ঝুঁকিপূর্ণ। কারণ উভয় ক্ষেত্রেই রাষ্ট্র ব্যক্তিনির্ভর হয়ে ওঠে এবং প্রজাতন্ত্রের নৈতিক চরিত্র ক্ষুণ্ণ হয়। বাংলাদেশের সাংবিধানিক সংস্কারের মূল উদ্দেশ্য হওয়া উচিত একটি প্রাতিষ্ঠানিক প্রজাতন্ত্র নির্মাণ করা। এখানে ক্ষমতার উৎস জনগণ, কিন্তু ক্ষমতার প্রয়োগ হবে কঠোর সাংবিধানিক সীমারেখার ভেতরে। 4. ব্যক্তি নয়, প্রতিষ্ঠান শক্তিশালী করা। বাংলাদেশের সাংবিধানিক সংস্কারের কার্যকর পথ সম্ভবত রাষ্ট্রপতির ক্ষমতা অসীমভাবে বৃদ্ধি করা নয়, বরং প্রধানমন্ত্রীর ক্ষমতার ওপর বাস্তব ও কার্যকর সাংবিধানিক নিয়ন্ত্রণ আরোপ করা। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার বিবেচ্য হতে পারে। সংসদীয় কমিটিকে অধিক স্বাধীন ও কার্যকর করা, সাংবিধানিক নিয়োগ কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, সংসদ ভেঙে দেয়ার ক্ষমতার সীমাবদ্ধতা, বিরোধী দলের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা, পুলিশ ও আমলাতন্ত্রের জন্য নিরপেক্ষ কমিশন গঠন। এই সংস্কারগুলো রাষ্ট্রকে ব্যক্তিনির্ভরতা থেকে প্রতিষ্ঠান নির্ভরতার দিকে নিয়ে যেতে পারে। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের সংকট কোনো একজন শক্তিশালী ব্যক্তির অভাবের সংকট নয়, বরং এমন একটি সাংবিধানিক সংস্কৃতির সংকট যেখানে প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ব্যক্তির ছায়ায় বিলীন হয়ে গেছে। অতএব রাষ্ট্রপতির হাতে নতুন ক্ষমতা সৃষ্টির চেয়ে অধিক জরুরি হল প্রধানমন্ত্রীর ক্ষমতার সাংবিধানিক সীমারেখা পুনর্নির্মাণ এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহকে জনগণের প্রতি পুনরায় জবাবদিহিমূলক করে তোলা। 5. রাষ্ট্রধর্ম। আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাষ্ট্রধর্মের প্রশ্ন। এখানে ড. শরীফ ভূঁইয়া এবং ফিরোজ আহমেদ যে মৌলিক উদ্বেগ উত্থাপন করেছেন তার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্রের নৈতিক নিরপেক্ষতা এবং নাগরিক সমমর্যাদার প্রশ্ন। তাদের যুক্তি হল, রাষ্ট্র যখন একটি ধর্মকে সাংবিধানিকভাবে বিশেষ মর্যাদা বা অবস্থান প্রদান করে, তখন তা কেবল একটি ধর্মীয় সিদ্ধান্ত হয়ে থাকে না, বরং রাষ্ট্রের নৈতিক চরিত্র, নাগরিক সমমর্যাদা এবং প্রজাতান্ত্রিক নিরপেক্ষতার প্রশ্নকে গভীরভাবে স্পর্শ করে। এর ফলে অন্তত দুটি মৌলিক নৈতিক সংকট সৃষ্টি হয়। প্রথমত, রাষ্ট্রীয় পরিচয়ের ভেতরে এক ধরনের অন্তর্নিহিত অসমতা গড়ে ওঠে। রাষ্ট্র তখন আর সকল নাগরিকের সমান নৈতিক আশ্রয়স্থল হিসেবে প্রতিভাত হয় না, বরং একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের প্রতি সাংবিধানিক পক্ষপাতের প্রতীক হয়ে ওঠে। এতে সংখ্যালঘু কিংবা ভিন্ন বিশ্বাসের নাগরিকেরা রাষ্ট্রের সঙ্গে আত্মিক ও নৈতিক দূরত্ব অনুভব করতে পারেন। দ্বিতীয়ত, নাগরিকদের মধ্যে মর্যাদাগত স্তর বিন্যাসের অনুভূতি জন্ম নেয়। আইনের চোখে সবাই সমান বলা হলেও সাংবিধানিক স্বীকৃতির এই পার্থক্য বাস্তবে কেউ অধিক আপন, কেউ কম আপন, এমন এক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক ধারণাকে শক্তিশালী করতে পারে। ফলে নাগরিকত্বের সমমর্যাদার আদর্শ ক্ষতিগ্রস্ত হয় এবং রাষ্ট্রের নৈতিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।
নৈতিক ও প্রজাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এখানে প্রধান প্রশ্নটি হল, রাষ্ট্র কি কোনো বিশেষ ধর্মীয় পরিচয়ের প্রতিনিধি, নাকি সকল নাগরিকের সমান মর্যাদার রাজনৈতিক অভিভাবক? কারণ রাষ্ট্র সকলের, রাষ্ট্রকে সেইভাবে একটি যৌথ প্রতিষ্ঠান হিসেবে দেখা প্রয়োজন। সংবিধান জনগণের যৌথ আকাঙ্ক্ষার প্রকাশ। আধুনিক প্রজাতন্ত্রে নাগরিকত্ব কোনো সংখ্যাগরিষ্ঠতার অনুগ্রহ নয়, বরং প্রত্যেক মানুষের সমান নৈতিক অবস্থানের স্বীকৃতি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্ন এবং রাষ্ট্রধর্মের প্রশ্ন দুটি আলাদা বিতর্ক মনে হলেও প্রকৃতপক্ষে তারা একই গভীর সংকটের ভিন্ন দুটি প্রকাশ। উভয় ক্ষেত্রেই মূল প্রশ্ন একটি, রাষ্ট্রের বৈধতার ভিত্তি কি? যদি রাষ্ট্রের বৈধতার ভিত্তি কেবল ক্ষমতার ভারসাম্য হয়, তাহলে রাষ্ট্র কেবল একটি প্রশাসনিক যন্ত্রে পরিণত হয়। কিন্তু যদি সেই বৈধতার ভিত্তি হয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, তাহলে রাষ্ট্র একটি নৈতিক প্রজাতন্ত্রের রূপ নেয়। এই জায়গা থেকেই বোঝা যায় ড. শরীফ ভূঁইয়া এবং ফিরোজ আহমেদ মূলত সংবিধান কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্ন তুলছেন না, বরং রাষ্ট্র কি হওয়া উচিত এই মৌলিক প্রশ্নকে সামনে আনছেন। ফলে এটি কেবল ব্যক্তিগত মতামত নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি নৈতিক অবস্থান হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। ড. শরীফ ভূঁইয়া এবং ফিরোজ আহমেদ যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, সেগুলো তাই কেবল সাংবিধানিক বিতর্কের সীমায় আবদ্ধ নয়, বরং রাষ্ট্রের আত্মপরিচয় ও নৈতিক ভিত্তি নির্ধারণের মৌলিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর স্পষ্ট ও নীতিগত উত্তর ব্যতীত কোনো সাংবিধানিক সংস্কারই শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত অর্থবহতা ও নৈতিক সামঞ্জস্য অর্জন করতে পারে না। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে আবারও আধার ঘনিয়ে আসছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্য এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পাল্টা হুঁশিয়ারি মিলিয়ে যে উত্তাপ তৈরি হয়েছে, তা নিছক বাকযুদ্ধ নয়, এটি একটি সুগভীর কৌশলগত সংকটের দৃশ্যমান অংশ মাত্র। যখন দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র প্রকাশ্যে পরস্পরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার ভাষায় কথা বলে, তখন সেই উচ্চারণ কেবল কূটনৈতিক অসংযমের নিদর্শন নয়, বরং তা গোটা উপমহাদেশের প্রায় 200 কোটি মানুষের অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার নিরিখে একটি গভীর, নিরপেক্ষ ও গঠনমূলক বিশ্লেষণ আজ কেবল সময়ের দাবি নয়, এটি ঐতিহাসিক দায়িত্ব বটে। প্রথমেই বুঝতে হবে এই সংকটের শিকড় কতটা গভীরে প্রথিত। 1947 সালে দেশভাগের রক্তাক্ত স্মৃতি থেকে শুরু করে কাশ্মীর প্রশ্ন, 3টি পূর্ণমাত্রার যুদ্ধ, কার্গিল সংঘাত এবং একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা, সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্ক এমন একটি জটিল গ্রন্থিতে আবদ্ধ যা সহজে খোলার নয়। পেহেলগাম হামলা এবং তার পরবর্তী সামরিক উত্তেজনা সেই পুরনো ক্ষতে নতুন করে নুন ছিটিয়েছে। কিন্তু সমস্যা হল, উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব এই ক্ষতকে সারিয়ে তোলার চেষ্টা না করে বরং ঘরোয়া রাজনীতির জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে দশকের পর দশক ধরে। খাজা আসিফ যখন সুনির্দিষ্ট বিজয় দাবি করেন এবং দ্বিবেদী যখন পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি দেন, তখন উভয় বক্তব্যের পেছনেই কাজ করে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবনিকাশ। জাতীয়তাবাদের আবেগকে উস্কে দিয়ে ক্ষমতার ভিত মজবুত করার এই পুরনো কৌশল দুই দেশেই সমান কার্যকর এবং সমান বিপজ্জনক। বিশ্বের ইতিহাসে পারমাণবিক শক্তিধর দুটি রাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ কখনো হয়নি, এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য। স্নায়ুযুদ্ধের 4 দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কোরিয়া থেকে ভিয়েতনাম, কিউবা থেকে আফগানিস্তান সর্বত্র প্রক্সি যুদ্ধ লড়েছে, কিন্তু সরাসরি মুখোমুখি হয়নি। 1962 সালের কিউবান মিসাইল সংকটে পৃথিবী পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেনেডি ও ক্রুশ্চেভ উভয়েই পিছু হটেছিলেন, কারণ উভয়ই জানতেন পারমাণবিক যুদ্ধে কোনো বিজয়ী থাকে না, থাকে শুধু ধ্বংসস্তূপ। ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে এই পাঠ আজ নতুন করে আত্মস্থ করতে হবে। কারণ উপমহাদেশের ভৌগোলিক ঘনত্ব, জনসংখ্যার বিশালতা এবং পারমাণবিক অস্ত্রের পরিমাণ বিবেচনায় এখানে যে কোনো পারমাণবিক সংঘাতের পরিণতি হবে মানব সভ্যতার ইতিহাসে অভূতপূর্ব বিপর্যয়। সিন্ধু পানি চুক্তির প্রশ্নটি এ প্রসঙ্গে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি 3টি যুদ্ধ, অগণিত সংঘাত এবং দীর্ঘ কূটনৈতিক সত্যের মধ্যেও টিকেছিল, যা প্রমাণ করে আন্তর্জাতিক আইনি কাঠামো ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখলে সংকট মোকাবেলা সম্ভব। পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের সাম্প্রতিক রায় পাকিস্তানের পক্ষে গেছে, এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। কিন্তু একই সঙ্গে এই বিষয়টিও স্মরণ রাখা জরুরি যে পানিসম্পদ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, সিন্ধু অববাহিকার পানিপ্রবাহ অনিশ্চিত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথ বৈজ্ঞানিক গবেষণা ও সহযোগিতা গড়ে তোলা উভয় দেশের জন্যই অস্তিত্বের প্রশ্ন। আফগানিস্তান প্রসঙ্গে খাজা আসিফের উদ্বেগের মধ্যে একটি বাস্তব সত্য আছে। আফগানিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানের নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি। কিন্তু এই সমস্যার সমাধান ভারতের প্রক্সি তত্ত্বে নেই। আফগানিস্তানকে কেন্দ্র করে ভারত পাকিস্তান প্রতিযোগিতা কাবুলকে একটি ভূরাজনৈতিক দাবার বোর্ডে পরিণত করেছে,
যার মূল্য দিচ্ছে আফগান জনগণ। ইরানের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের যৌথ সীমান্ত ব্যবস্থাপনা, মাদক পাচার রোধ এবং সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক সহযোগিতার একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। চীনের মধ্যস্থতায় 2023 সালে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রমাণ করেছে যে দশকের পর দশকের শত্রুতাও কূটনৈতিক সাহস ও তৃতীয় পক্ষের সক্রিয় ভূমিকায় অতিক্রম করা যায়। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার দীর্ঘ বিভাজন এবং সীমিত কিন্তু অর্থবহ যোগাযোগের উদ্যোগও ভারত পাকিস্তান প্রসঙ্গে প্রাসঙ্গিক। কেশং শিল্প অঞ্চলের মতো যৌথ উদ্যোগ, এমনকি উত্তেজনার মধ্যেও, দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধনের কাজ করেছিল। ভারত পাকিস্তানের ক্ষেত্রে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ধরনের যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব অতীতে আলোচনায় এসেছিল। সেই ভাবনাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। সার্ক, সেয়ার্ক প্রশ্নটি এই আলোচনায় কেন্দ্রীয় গুরুত্ব বহন করে। 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই আঞ্চলিক সংস্থা আসিয়ানের মতো একটি কার্যকর সহযোগিতার মঞ্চ হওয়ার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছিল। আসিয়ান দেশগুলো, যাদের মধ্যে ঐতিহাসিক বৈরিতা ও আঞ্চলিক বিরোধ ছিল, আজ বিশ্বের অন্যতম সফল আঞ্চলিক জোট। ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র একসময় ভয়াবহ যুদ্ধে লিপ্ত ছিল, আজ তারা কৌশলগত অংশীদার। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে কনফ্রন্টাসি যুদ্ধের পরেও দুই দেশ আসিয়ানের ছাতার নিচে সহযোগিতার পথ বেছে নিয়েছে। কিন্তু সার্ক আজ কার্যত মৃত, এবং এর প্রধান কারণ ভারত পাকিস্তান বৈরিতা। এই মৃতপ্রায় সংস্থাকে পুনরুজ্জীবিত করতে না পারলে দক্ষিণ এশিয়া বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত পিছিয়ে পড়বে। বাংলাদেশের ভূমিকার কথা এ প্রসঙ্গে আলাদাভাবে বলা দরকার। ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও অর্থনৈতিক সম্পর্ক ভাগ করে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই অনন্য অবস্থান বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ জানে যুদ্ধের মূল্য কত বেশি। সেই অভিজ্ঞতা থেকেই ঢাকা সার্কের পুনরুজ্জীবনে নেতৃত্বমূলক ভূমিকা নিতে পারে এবং ভারত পাকিস্তান সংলাপ প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ মঞ্চ প্রদান করতে পারে। নাগরিক সমাজের ভূমিকার প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাজা আসিফ নিজেই স্বীকার করেছেন যে ভারতের সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক কণ্ঠস্বর রয়েছে এবং সেনাবাহিনী ও নাগরিক সমাজের অবস্থান এক নয়। একইভাবে পাকিস্তানেও শান্তিকামী নাগরিক সমাজ, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা সংলাপের পক্ষে। দুই দেশের শান্তিকামী নাগরিক সমাজের মধ্যে সংযোগ স্থাপন, যৌথ সাংস্কৃতিক উদ্যোগ এবং ট্র্যাক টু কূটনীতি, অর্থাৎ সরকারি চ্যানেলের বাইরে অনানুষ্ঠানিক সংলাপ, অনেক সময় সরকারি আলোচনার পথ সুগম করে দেয়। ইসরায়েল ফিলিস্তিন সংকটে জেনেভা ইনিশিয়েটিভ এবং উত্তর আয়ারল্যান্ডের শান্তি প্রক্রিয়ায় নাগরিক সমাজের ভূমিকা এর উজ্জ্বল দৃষ্টান্ত। পারমাণবিক ঝুঁকি হ্রাসের প্রশ্নটি এই আলোচনার সবচেয়ে জরুরি অধ্যায়। ভারত ও পাকিস্তান উভয় পারমাণবিক অস্ত্র অপসার চুক্তি নপট স্বাক্ষর করেনি। উভয় দেশের পারমাণবিক মতবাদ, কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো এবং পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ রয়েছে। পাকিস্তানের ফার্স্ট ইউজ নীতি এবং ভারতের নো ফার্স্ট ইউজ নীতির মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে, তা যেকোনো সংকটকে দ্রুত পারমাণবিক পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। এই ঝুঁকি কমাতে হটলাইন যোগাযোগ পুনরুদ্ধার, পারমাণবিক স্থাপনায় পারস্পরিক আক্রমণ না করার চুক্তি নবায়ন এবং পারমাণবিক ঝুঁকি হ্রাস কেন্দ্র স্থাপনের মতো বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিমূলক পদক্ষেপ অবিলম্বে নেওয়া দরকার। সামরিক ব্যয়ের অর্থনৈতিক মূল্যের দিকটিও উপেক্ষা করার সুযোগ নেই। পাকিস্তান তার জিডিপির প্রায় 4% এবং ভারত প্রায় 2.5% সামরিক খাতে ব্যয় করে। এই বিশাল সম্পদ যদি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হতো, তাহলে উভয় দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জীবনমান আমূল পরিবর্তিত হতে পারত। পাকিস্তানে আজও শিশু অপুষ্টির হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। ভারতেও দারিদ্র্য ও বৈষম্যের চিত্র উদ্বেগজনক। এই বাস্তবতায় সামরিক হুঙ্কারের রাজনীতি কেবল নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, এটি অর্থনৈতিকভাবেও আত্মঘাতী। জলবায়ু পরিবর্তনের সংকট এই পুরো আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করে। দক্ষিণ এশিয়া বিশ্বের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। বন্যা, খরা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং তাপপ্রবাহ, এই সংকটগুলো কোনো রাজনৈতিক সীমান্ত মানে না। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, পাকিস্তানের সিন্ধু অববাহিকা এবং ভারতের গাঙ্গেয় সমভূমি সবই এই হুমকির মুখে। এই অস্তিত্বগত সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা কেবল কাম্য নয়, এটি অপরিহার্য। অথচ দুই দেশ যখন পরমাণু অস্ত্রের হুমকিতে মেতে থাকে, তখন জলবায়ু অভিযোজন ও প্রশমনে যৌথ বিনিয়োগের সুযোগ হাতছাড়া হয়। পরিশেষে বলতে হয়, ইতিহাসের বিচারে নেতারা দুভাবে স্মরণীয় হন, হয় তারা যুদ্ধ জিতে ক্ষণিকের বীর হন, নয়তো শান্তি প্রতিষ্ঠা করে চিরকালের মহান হন। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে যতটা না স্মরণীয়, তার চেয়ে বেশি স্মরণীয় ক্ষমা ও পুনর্মিলনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য। আনোয়ার সাদাত ইসরায়েলের সঙ্গে শান্তি করে নিজের জীবন দিয়েছিলেন,
কিন্তু ইতিহাসে তিনি সাহসী রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্থায়ী আসন পেয়েছেন। ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সামনেও সেই বিকল্প খোলা আছে। ইতিহাসে বিলীন করার ভাষা নয়, ইতিহাস রচনার সাহসী আজ দুই দেশের জনগণের প্রত্যাশা। 200 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর, এবং সেই দায়িত্বের ভার কোনো সামরিক বিজয়ের দাবি বা কূটনৈতিক হুঙ্কারে লঘু করার সুযোগ নেই।